তুই আজকে বানাস, তুই কি এখন একটা সুন্দরবনের ছেলেকে কাস্ট করবি? এরপরে আবার অবভিয়াসলি অনেক মানুষজন আছে যাদের মেন্টালিটি প্রচন্ড ভালো, তাদের মানে মানসিকতা প্রচন্ড ভালো, যেমন রাজদা আছে, বাবার টাকা খরচ হলো, ঠিক আছে, ওটা করলাম না, এদিক ওদিক বাং মেরে ঘুরে বেড়াতাম, সিনেমা টিনেমা দেখতাম। ধন্যবাদ এত টাইমটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আশা করি তোমার সবাই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো বাড়ির ভেতরেতে। ওরাও আজকে এসছে, এই মুহূর্তে আমরা মাস্ক খুলে ইন্টারভিউটা করছি, বাট ও মাস্ক পরেই এসছে, আমি মাস্ক পরেই ছিলাম। তো বল। প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আমরা তো একটা দীর্ঘ লকডাউন প্রসেস কাটিয়ে উঠছি, ঠিক আছে, সেখানে তুমি ধরো আস্তে আস্তে এই লাইট ক্যামেরা এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছো, তো সেইখান থেকে বেরিয়ে যে ঘরে যে একটা থাকা, এইটা তোমার কতটা ইম্প্যাক্ট ফেলেছে? মানে যে দীর্ঘ লকডাউন, সেখানে কোনো লাইট নেই, ক্যামেরা নেই, কতটা তোমার উপর প্রভাব ফেলেছে? মানে সত্যি কথা বলতে গেলে, যেহেতু আমি আগে থিয়েটার করতাম, তাই জন্য ঠিক ওরকম একটা প্রভাব ফেলেনি, কিন্তু হ্যাঁ, যে একটা অভিনেতার সত্তা থেকে দেখতে গেলে, একটা শিল্পীর সত্তা থেকে দেখতে গেলে, মানে সাপোজ ধরুন তোর কাছে যদি এখন হুট করে বলা হয় যে তোর পেন পেন্সিলটা তোর কাছ থেকে নিয়ে এলো, তুই একজন আর্টিস্ট, তোর কাছ থেকে বলো পেন পেন্সিলটা নিয়ে নেওয়া, না নিয়ে তোকে থাকতে বলে, ঠিক আছে, ন্যাচারালি তোর একটা ইরিটেশন ফিল হবে কিছুদিন পর থেকে। বাট বিষয়টা হচ্ছে কি, অ্যাক্টিং এর জন্য যেহেতু কিছু লাগে না, মানে তুই থাকলেই এনাফ, তো বাড়িতে অনেক আয়নার সামনে প্র্যাকটিস করা, অনেক নতুন নতুন ধরনের সিনেমা দেখা, এইসব করে অনেক সময় কাটিয়েছি। বাট ইয়ার আই রিয়েলি মিসড ইট, প্রচন্ড বাজেভাবে মিস করেছিলাম। শুটিং হয় যখন হতো, তখন মনে হতো যে আরে বাপরে কত খাটতে হচ্ছে, সারাদিন রাত শুটিং। তারপরে যখন লকডাউন পড়লো, তখন আরে থাকতে পারছি না বাড়িতে। হ্যাঁ, প্রচন্ড টেরিফিকেট। তারপরে চারদিক থেকে যে নিউজ শুনছি, সেই সময় বাড়িতে বসে থাকলে মানে এমটি মাইন্ড, আতঙ্ক ছড়াচ্ছে। হ্যাঁ, তখন আরো বেশি চাপ হচ্ছে সেটা নিয়ে। তোমার আর একটা প্রশ্ন যেটা বলবো, সেটা হচ্ছে যে তুমি তো একদম পুরো আউটসাইডার যাকে বলে, ঠিক আছে, একটা মফস্বলের ইয়ে থেকে এসছো, তো এই যে সবসময় যে মফস্বল ট্যাগ বা একটা ছোট শহর থেকে তোমায় কেউ চেনে না, এই যে ট্যাগটা, এই পার্টিকুলার এই ট্যাগটা তোমাকে কতটা হেল্প করে না একটু চাপে ফেলে দেয়, যে আউটসাইডার যেই ট্যাগটা? দেখ, সত্যি কথা বলতে কি বলতো, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুই যদি কোনোদিনও চাস, তুই যদি কোনো একটা অডিশন দিলি, অডিশন দেওয়ার পর তুই বললি যে কোথায় থাকো, জিজ্ঞেস করলো কোথায় থাকো, তুই বললি যে আমি তো থাকি হচ্ছে বনগা, সাপোজ তুই বলি আমি থাকি শেওড়াফুলি, কেউ হয়তো বললো এই কথাটা, ওরা না তখনই ভেবে নেয় যে এই ছেলেটাকে যখন আমি শুটিংয়ে ডাকবো সবসময় অ্যাভেলেবেল হতে পারবে, বিকজ অফ দ্য ডিস্টেন্স, বিকজ অফ দ্য ট্রাভেলিং, রাদার দেন তুই যদি বলিস যে আমি তো যাদবপুরে থাকি, আমি কালীঘাটের কাছে থাকি, ওরা কিন্তু একটুখানি কোথাও না কোথাও একটা মাথায় থাকে, হ্যাঁ, যে আমি পেয়ে যাবো, আমি একটা ফোন করে ডাকলে পেয়ে যাবো। এটা ন্যাচারালি আমাদের ক্ষেত্রেও হয়। তুই যারা শর্ট ফিল্ম আজকে বানাস, তুই কি এখন একটা সুন্দরবনের ছেলেকে কাস্ট করবি? না ভাই, তুই ভাববি আসতে পারবে কি আসতে পারবে না। এটা কোন স্টেজে? এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে। ইনিশিয়াল স্টেজে তুই হিরো হিসেবে আমি কাস্ট করছিস না, বা মেন চরিত্র হিসেবে তো কাস্ট করছিস না, তুমি ছোটখাটো ক্যারেক্টারের জন্য কাস্ট করছিস, রাইট? প্লাস ট্রান্সপোর্টেশন কস্ট একটা হয়ে যায়, ওদের মাথায় থাকে আরে এখান থেকে আসলে তো বেশি টাকা দিতে হবে। এটা একটা কিন্তু নেগেটিভ জিনিস কাজ করে। তাই এমনি অনেকেই বলে যে তুমি যদি ইন্ডাস্ট্রিতে মানে ইয়ে করতে চাও, ভালোভাবে যদি তুমি কাজ করতে চাও, তাহলে তুমি ইউ হ্যাভ টু মুভ টু কলকাতা। হ্যাঁ, মানে তুমি টালিগঞ্জ পাড়াতে থাকো, রানীকুঠি ওই জায়গাটা, ওখানে যেখানে প্রচুর স্ট্রাগলিং অ্যাক্ট্রেসরা থাকে, তো তুমি ওরকম একটা জায়গায় গিয়ে থাকো, ওরকম একটা জায়গায় গিয়ে স্ট্রাগল করো, সেটা একটা উপায় আছে। আদারওয়াইজ এরকম দূরে থাকলে কোথাও না কোথাও তোরও একটা মানে প্রবলেম হয়। আর সেকেন্ড অফ অল হচ্ছে মেন্টালিটিটা প্রচন্ড প্রবলেম করে, বিকজ আমাদের এই মফস্বলে থাকার লোকজন, ওদের যে মেন্টালিটি, শহরের একটা হ্যাঁ অনেকটা পার্থক্য আছে, মানে একটু বলবো না, অনেকটা মানসিকতা পার্থক্য তো নাকি? আর মানসিকতা বলতে গেলে আমার মনে হয় এইখানকার মানসিকতা লোকজনের অনেকটা বেটার। ওখানকার প্রচন্ড বেশি কর্পোরেট, মানে আমি আমারটা শুধু দেখবো, আমি আমারটা বুঝবো। মানে ওখানের বিষয়টা হচ্ছে প্রচন্ডভাবে ফ্ল্যাট সিস্টেমটা ঢুকে গেছে। তো ওখানে বিষয়টা হচ্ছে আমি আমার ফ্ল্যাটের যে সিঁড়িটা ইউজ করি, সিঁড়িটা আমি পরিষ্কার করবো না, আমি ফ্ল্যাটের ভেতরটা পরিষ্কার রাখবো। ওরা এটা বুঝতে পারে না যে বাইরেটা পরিষ্কার রাখলে ঘরের ভেতরটা পরিষ্কার থাকে, বাইরে থেকেই নোংরাটা ঘরে আসে। এটা অনেকেই বুঝতে ফেল করে। আবার অবভিয়াসলি অনেক মানুষজন আছে যাদের মেন্টালিটি প্রচন্ড ভালো, তাদের মানে মানসিকতা প্রচন্ড ভালো, যেমন রাজদা আছে, তারপরে আরো অনেক লোকজন আছে, ঠিক আছে। তো এই একটা তফাৎ আছে, বুঝতে পেরেছিস কিনা? আর সেকেন্ড অফ অল হচ্ছে যে এখানে আমরা থিয়েটারের সেরকম ভালো স্কোপ পাই না, এবার সবসময় গিয়ে নান্দিঘাট বা ওখানকার কোনো ভালো থিয়েটার দলে বা মিনারোয়া বা অন্য কোনো থিয়েটার দলেতে কাজ করাটা পসিবল হয় না। তুই যদি মফস্বল থেকে যাতায়াত করবি ভাবিস,
বা ভাবি যে আমি এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করবো, সেটা অনেক সময় এখানে তো সেই বাস বা পরিকাঠামোটা নেই। হ্যাঁ মানে এখন প্রায় খুবই ভালো যাতায়াত পরিষেবা। আমি বলবো না যে 1 ঘন্টা একটা বাস, এরকম নয়, ইটস নট লাইক দ্যাট। এখানে টোটো ধরে একটা বালিখাল চলে যাবে, বালিখাল থেকে একটা টোটো ধরে, মানে সেটা খরচ সাপেক্ষ, সেটা খরচ সাপেক্ষ প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে একটা শরীর দেয় একটা বিষয় আছে, তাই না? একটা শরীর দেবে তো বাবা, হ্যাঁ, তো সেটা দিতে পারে না শরীর, বুঝতে পেরেছিস? তো তুমি এই কাজের সুযোগ নিয়ে কথা হচ্ছে, তুমি প্রথম তো লালবাজারে এই কাজের সুযোগটা তোমার কাছে কিভাবে এসেছে? শ্রেয়াদি ছিল, ঠিক আছে, শ্রেয়াদি হচ্ছিল সুরিন্দর ফিল্মসের ইপি এক্সিকিউটিভ প্রোডিউসার। তো শ্রেয়াদিকে আমি অনেকদিন আগে, তুই যে তোকে বলছিলাম যে ফেসবুক একটা খুব বড় একটা মিডিয়াম, হ্যাঁ মানে প্রচন্ড, যে ওকে ভালোভাবে ইউজ করতে পারে মানে তোমাকে খুব ভালোভাবে হেল্প করবে ফেসবুক। তুমি সেই সূত্রেই আমি শ্রেয়াদিকে আমার নিজের কিছু ছবি এবং কিছু কাজের শরীর কিছু পাঠিয়ে রেখেছিলাম, সেগুলোই শ্রেয়াদি দেখেছিলেন। শ্রেয়াদি বলেছিল ঠিক আছে, আমি তোমার দরকার পড়লে তোমায় জানাবো। তারপর পার্টিকুলারলি এটার জন্য হয়তো আমার ক্যারেক্টারের সাথে আমার মুখের ধাঁচা বা শারীরিক গঠনটা মিলে গেছে, তাই জন্য উনি বলেছিলেন যে তুমি আসো, একটা ইন্টারভিউ, একটা অডিশন আছে, অডিশনটা দিয়ে যাও। তো সেই অডিশনটা দিতে গেলাম আমি সুরেন্দ্রের অফিসে। তো ওখানে অফিসে অডিশনটা দিতে গেলাম, অডিশনটা দিতে গেলে খুব ভালো লাগলো। ভালো লাগার পর ওরা বললো যে ঠিক আছে, আমার যতদূর মনে হয় 80% তুমি ফাইনাল আসলাম তার জন্য, অ্যান্ড ইট উইল হ্যাপেন। তখন আমি জানতাম না যে কি বিষয়, কি হতে চলে যায়, বাট তারপরে না অনেক দিন কাজটা বন্ধ হয়ে গেছিল। ভালো কাজ পেলাম, বন্ধ হয়ে গেল, একটা আফসোস ছিল। মাঝখানে আরো টুকটাক কাজ চলছিল, এই মনে আমাদের গুড্ডু গুড়িয়া ছোট কাজ চলছিল। তারপরে হুট করে আবার একদিন বললো যে একদিন আসবি অডিশনের জন্য। কোন চরিত্র? না ওই চরিত্র, ওটার জন্য আবার অডিশন? বলে হ্যাঁ, ওটার জন্য আবার অডিশন। তো গিয়ে দেখি যে ওটার জন্য আমি আবার অডিশন দিলাম। অডিশন দেওয়ার পর ফাইনালি লুক সেট হলো, লুক সেট হয়ে তারপরে তো গিয়ে দেখতে পেলাম বাবা, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েব সিরিজ অফ সবাই আছে। যদিও আমার সাথে বেশি জনের ছিল না, আমার সাথে শুধু গৌরবদারই ছিল। হ্যাঁ, বেশি জনের আমার কাজ ছিল না, আমার মানে সেরকম বড় লোক নেই। বাট মেকআপ ভ্যানেতে মানে দেখা হয়েছে আমার কৌশিক সেনের সাথেও, প্রথমবার ওখানেই দেখা হয়েছে। দিব্যেন্দু, আচ্ছা, দিব্যেন্দু যার সাথে দেখা হয়নি আমার। দিব্যেন্দু মানে কে বলতো? যে ওই গাজির যে ক্যারেক্টার। আচ্ছা, ওনার সাথে ও তো খুব ওইরকম, মানে ওইরকম নেটফ্লিক্সে কাজ করে। আমিও ফার্স্ট টাইম পপুলার ভ্যানিটি ভ্যানে ঢুকছি, দেখছি উনি বসে আছেন। আই মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং, ওনার নাম দিব্যেন্দু। দিব্যেন্দু, আমি নামটা সাথে করে ফেলে দিলাম, বাট মুখটা ঢুকেই দিব্যেন্দু আরে यार, মানে অস্ট্রাক হয়ে গেছে। আমি নমস্কার করলাম, কেমন আছেন? হ্যাঁ, তুই কেসা? কথাবার্তা। উনিও খুব ক্যাশ মানুষ, মানে প্রচন্ড নর্মাল, খুব সিম্পল। তো সেটাই ওনার সাথে ফার্স্ট টাইম দেখা, কথাবার্তা। সেটাই। তো তুমি যখন ছোটবেলা থেকে কি তোমার মাথায় ছিল যে আমি অভিনয় করবো, বা মানে ছোটবেলায় এক্সাক্ট তোমার স্বপ্নটা কি ছিল? মানে ধর 10-15 এরকম? হ্যাঁ, 10 বছর যখন আমার, তখন থেকে আমি চেয়েছিলাম যে আমি মানে ক্রিয়েটিভ কিছু করার সবসময় ইচ্ছা থাকতো, যে নতুন কিছু বানাবো, নতুন কিছু ট্রাই করবো, খুব এক্সপেরিমেন্ট করছিলাম। বাট আমি ভেবেছিলাম যে ফিজিক্সের ফিল্ডে কিছু একটা করবো, মানে সায়েন্টিস্ট হবো বা রোবট বানাবো। বা আমি করতাম, মানে আমি ক্লাস 7-এ আমার ফার্স্ট একটা মানে একটা রোবট বানিয়েছিলাম। রোবট বলতে ওই কি একটা বোর্ড বানিয়েছিলাম, মানে প্লাস্টিকের বোতল দিয়ে আর ওই কম্পিউটার SMPS এর যে পাখাগুলো হয়, পাখাগুলো লাগিয়ে পাওয়ার সাপ্লাই, হ্যাঁ ওরকম টাইপের, মানে ওই পুরোনো রিমোট কন্ট্রোল গাড়ির ওখান দিয়ে সব কানেকশন করে সার্কিট করে মনে হয় আইনস্টাইন হয়ে গেছি ভাই, হেভি বানিয়েছি একটা জিনিস। তো সেটা আমাদের এই পাশে একটা পুকুর আছে, পুকুরে চালানো করতাম। তো এই জিনিসপত্রগুলো প্রচন্ড ইন্টারেস্ট ছিল যে ফিজিক্স অনার্স নিয়ে পড়বো বা ইয়ে করবো। বাট এটা আমি বুঝতে পারিনি যে ইচ্ছে থাকলেই হয় না, তার জন্য যেটা দরকার লাগে সেটা হচ্ছে সেই অ্যামাউন্ট অফ খাটুনিটা, সেই হার্ডওয়ার্কটাও দরকার লাগে। আর ফিজিক্স অনার্স পড়ার জন্য যে ভালোবাসাটা যতটা দরকার, প্যাশনটা যতটা দরকার, তার সাথে ইউ হ্যাভ, মানে তোরই এই জিনিসটা থাকা দরকার যে আমি কতটা হার্ডওয়ার্ক ওখানে ইনপুট করতে পারবো। মানে আমার অ্যাক্টিং করতে খুব ভালো লাগে, বাট আমাকে 8টা to 8টা যখন 14 ঘন্টা শুটিং করতে হবে, তখন আমি পাচ্ছি না, তখন আমি মানে হাল ছেড়ে দিচ্ছি। সেটা করলে তো চলবে না। ফিজিক্স অনার্সের জন্য একটা ডিমান্ড ছিল যে তোমাকে পড়তে হবে, তোমাকে 5-6 ঘন্টা 7 ঘন্টা করে তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, ইউ হ্যাভ টু গিভ দ্যাট এফার্ট। বাট ওই পড়াশোনাটা আমার অতটা ভালো লাগতো না, তাই জন্য আলটিমেটলি ওটা হয়ে ওঠেনি। বাট ফিজিক্স অনার্সের ক্ষেত্রে বা ফিজিক্স সাবজেক্টটা আমার যেটা ভালো লাগতো, সেটার জন্য আমি কেন এটা পরবর্তীকালে ফিগার আউট করলাম, বিকজ ফিজিক্স ইজ দ্য মোস্ট ক্লোজেস্ট সাবজেক্ট টু নেচার, রাইট? মানে আমাদের নেচারটাকে সব থেকে ভালোভাবে যদি কেউ ডিসক্রাইব করতে পারে, দেন দ্যাটস ফিজিক্স।
তো আমি ওটা যখন ভালো লাগতো তার জন্য না আমার একটা খুব সুন্দর স্বভাব ক্রিয়েট হয়েছে, মেবি ওটা ভেতরে ছিল তাই জন্য হয়তো জিনিস ভালো লাগতো, যে অবজারভেশনের পাওয়ারটা, মানে যে অবজার্ভ করা, মানে একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, যে সব প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অন্য কিছু খোঁজা, একটা অবজার্ভ যেটা করা কি, মানে চুপচাপ দেখা, বুঝতে পেরেছিস? তো সেটার জন্য যখন অ্যাক্টিং আমার লাইফে এলো, ঠিক আছে, তার জন্য এটা প্রচন্ড সুবিধা হলো তখন, বিকজ অ্যাক্টিং এর জন্য তো মানে অবজারভেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে তুমি যে পার্টিকুলার ভাবে যে অভিনয়টাতে এলে, এটা কি তোমাকে কেউ ইন্সপায়ার করেছিল যে কোনো একটা অ্যাক্টরকে দেখে না আমি অ্যাক্টর হবো, নাকি না অন্য কোন প্রসেসটার মধ্যে তুমি কিভাবে গেলে যে আমি এবার ফাইনালি এই অ্যাক্টিং করব? আমার বিষয়টা ওরকম হয়নি। মানে আমি ছোটবেলা থেকে ডায়ার এসআরকে ফ্যান, ঠিক আছে, সবাই ওই টাইম, হ্যাঁ, মানে আমি লেদার জ্যাকেট ফ্যাকেট পরে ঘুরতাম, ঠিক আছে, এসআরকে বাদশা এরকম গাল পোলো টি শার্ট তখন, ঠিক আছে, তখন ওরকম করতাম, খুব ভালো লাগতো। বাট কখনোই আমি ভাবিনি, মানে একটা আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, এই ভাবনাটা আসাই মানে এটা ভাবার জন্য একটা শক্তি লাগে, গেলে কমবে, নাম্বার কমবে, হ্যাঁ, মানে মানে একটা ভাবনা ভাবার জন্য তো একটা মানে শক্তি লাগে না, বুঝতে পেরেছিস কিনা? তো সেই শক্তিটা হয়তো কোথাও না কোথাও ছিল না, মানে বাট আই ওয়াজ এ মুভি বাফ। আমার প্রচুর সিনেমা দেখতাম, বাংলা, হলিউড, ওয়ার্ল্ড সিনেমা প্রচুর দেখতাম, খুব ভালো লাগতো দেখতে, পরপর সিনেমা দেখতাম, রাত্রিবেলা বসে বসে প্রায় 1-2 করে সিনেমা দেখে ফেলতাম। আমার এখন গেম অফ থ্রোনস প্রায় ধরে আমি 5-6 দিনের মধ্যে শেষ করে দিয়েছি গোটা, মানে আলাদা লেভেল, মানে দিন রাত মানে পাগলের মতন দেখতাম, মানে এতটা বেশি ইনভলভ হয়ে থাকতাম সিনেমা ফিল্মের ক্ষেত্রে। বাট কখনো ভাবিনি যে অ্যাক্টিং করবো। তো অন আ সার্টেন ভাইফোঁটা আমার মামা আসে, আর মামা এসে আমাকে বলে যে দেখ ভাই একটা শর্ট ফিল্ম বানিয়েছি, দেখ তুই তো অনেক সিনেমা দেখিস, তো এটা দেখ। দেখলাম, দেখে বললো যে তোমরা এরকম বানিয়ে নিলে শর্ট ফিল্ম বাড়িতে? হ্যাঁ, ক্যামেরা দিয়ে বানিয়ে নিলাম। পসিবল এরকম করা যায়? হ্যাঁ, করা যায়। না সিনেমা মানে সিনেমা, বুঝতে পেরেছিস? তখন অতটা আইডিয়া ছিল না শর্ট ফিল্ম এরকম হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আর কি সেখান থেকেই মামা বললো যে তাহলে বেশ বলে অ্যাক্টিং দ্বারা করিস না, অ্যাক্টিং কর। তুই আমি না, আমার অ্যাক্টিং ভালোটাও লাগে না, করবো না, কি অ্যাক্টিং কি করবো, সিনেমা দেখি, সেটাই আমার ভালো। তো সেই সূত্রেই আর কি থিয়েটার করতো, মামা যেখানে থিয়েটার করতো সেখানে থিয়েটার ভর্তি হলাম, থিয়েটার করলাম। মামা তো কাজে, মামা ইঞ্জিনিয়ার, সে কাজ করতো, বিজি থাকতো। বাট আমি টুকটুক করে আমার ফার্স্ট ইয়ার তখন 2016 পাস আউট করেছি, 12 ফার্স্ট ইয়ার ফিজিক্স অনার্স, অনেকটা সময় পেতাম, তাই আমি করতাম, থিয়েটারটা করতাম। বাট ওই যে থিয়েটার করা, ছোট ছোট চরিত্র করে, ওই যে অডিয়েন্সের হাততালি, ওর যে একটা আলাদা নেশা, ওর যে একটা আলাদা বিষয়, মানে সবাই মিলে একসাথে যাওয়া, থিয়েটার করতে, ওই যে মসজিদ, আই ওয়াজ টোটালি ইনভলভড ইন দ্যাট থিং। তারপর থেকে তো আমি ভাবলাম যে না ভাই, এটাই করবো, এটাই করতে হবে। বাট ওই শক্তিটা ছিল না যে আমি ডিসিশনটা নেবো যে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। আমি ওটাই বলছিলাম, ডিসিশন এইটা ছিল। তো এইটা কি করে হলো না, তারপরে তো বাড়িতে বিশাল ঝামেলা হলো। ফার্স্ট ইয়ারেতে খুব বাজে রেজাল্ট হয়, মানে ফেল করে আবার সাপ্লি পাই, ম্যাক্সিমাম সাবজেক্টেই সাপ্লি পাই আই গেস। তারপরেতে বাড়ি থেকে বিশাল ঝামেলা হয়, কি করবি না করবি, হ্যাঁ দাদা এই ওই ঝামেলা হয়। তো বাবা বলে যে আর ফিক্স অনার্স পড়তে হবে না, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন, ঠিক আছে। তো তারপরেতে যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে বললাম যে ঠিক আছে, মন কষ্ট হলো, ঠিক আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন নেওয়ার জন্য ফিরজিতে ভর্তি হলাম, বেকার বাবার টাকা খরচ হলো, ঠিক আছে। ওটা করলাম না, এদিক ওদিক বাঁক মেরে ঘুরে বেড়াতাম, সিনেমা টিনেমা দেখতাম, অ্যাক্টিং নিয়েই থাকতাম, শর্ট ফিল্ম করতাম। এখানে আমাদের 2-3টে পাগল, মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে পাগল ঠিক পাগলদের খুঁজে নেয়, জানিস তো। তুই যদি নেশাখোর তুই খুঁজে নিবি, তোর বন্ধুটা সেই নেশাখোরই হবে, হ্যাঁ নেশাখোরই হবে। তো সেরকম যেহেতু একটু মুভি ব্যাপার ছিল, তাহলে আমি ওরকম 2-3টে পাবলিককে পেয়েও গেলাম, যারা সিনেমা করবো, মুভি করবো, শর্ট ফিল্ম বানাবো, এরকম লোকজন ছিল। তো তাদের সাথে এরকম কাজ করতে ফাইনালি যখন পুলিশ ফাইলস করতে আরম্ভ করি, পুলিশ ফাইলস করলাম 8-9খানা পুলিশ ফাইলস করার পর আমি ভাবলাম যে আর পুলিশ ফাইলস করবো, এবার কিছু এর থেকে বেটার কিছু করবো। তারপরে আকাশ আট থেকে একটা সিরিয়ালের জন্য, সিরিয়ালেতে একটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র ছিল, 6 মাসের গল্প সাহিত্য, তো সেখানে একটা, হ্যাঁ, তো ওখানে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারেতে আমাকে সিলেক্ট করেছিল। তো ওটা যেদিন থেকে শুটিং শুরু, সেদিনকেই আবার আমার ফার্স্ট ইয়ারেতে হচ্ছে ফিজিক্স অনার্সে রিপিট দিচ্ছি, ফিজিক্স অনার্সের পরীক্ষা। এবার আমি কি করে বাবাকে বলছি, মাকে বলছি, মা বলছে আমি জানি না, বাবাকে বল। মানে অদ্ভুত সিচুয়েশন, ফার্স্ট টাইম একটা ভালো সুযোগ পাচ্ছি, সেদিনকে আবার ফিজিক্স পরীক্ষা, অদ্ভুত বিষয়, কি করবো। তারপরে বাবা বললো যে না,
হবে না, করতে পারবি না, তুই পরীক্ষাটা দে, পরে অ্যাক্টিংটা তুই পরেও করতে পারবি, অ্যাক্টিং এমন তো না অ্যাক্টিং চলে যাচ্ছে, তুই পরীক্ষাটা দিয়ে নে, পরের বছর অ্যাক্টিং করতে পারবি। তখন লজিকগুলো বুঝতাম না, লজিকগুলো তখন মনে হতো না আমাকে আটকাচ্ছে, বাট ইটস ট্রু, মানে পাওয়ার কথাটা ছিল তোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে তুই আজকেও পেতে পারিস, তুই কালকেও পেতে পারবি, এমন তো না বাই চান্স তো হয়ে যায়নি রে বাবা। ইফ ইউ গট ট্যালেন্ট দেন আটকাতে পারবে না, মানে বাই চান্স হবে না বিষয়টা, তুই বারবার পেতে থাকবি। তো কি আছে, একটা পাচ্ছিস তো ঠিক আছে, এটা তুই পরীক্ষাটা দিয়ে নে, পরীক্ষাটা দেওয়ার পরে পরের তুই আবার পেয়ে যাবি। তো বাট ওই আর কি, পরীক্ষা দিতে যাইনি, একটা পরীক্ষা দিতে গিয়ে দুদিন ঘুরে বেরিয়েছিলাম, ঠিক আছে, বিশাল কেস হয়েছিল বাড়িতে, বিশাল ঝামেলা টামেলা হলো, অ্যান্ড দেন একদিন রাত্রিবেলা বহুত কান্নাকাটি ঝামেলা টামেলা হলো, দেন আই ফাইনালি ডিসাইডেড সব কিছু ছোড়ো, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর অর নিউজ থিং। তারপর পেছনে তাকাতে হবে যে হ্যাঁ আমি অ্যাক্টিং করবো। তো ব্যাস বাড়িতে বিশাল ঝামেলা টামেলা হয়, অ্যান্ড অবভিয়াসলি একটা মা বাবার কষ্ট থাকবে, ছোটবেলা থেকে আমি বড় ছেলে যেহেতু একটা এক্সপেকটেশন ছিল, ঠিক আছে, যে কোনো কারোর থাকবে। তো আরেকটা তোমার প্রশ্ন জানার আছে যে এই যে নতুন যারা ধরো স্ট্রাগল করছে, ঠিক আছে, সেইখানে তারা হয়তো একটা সংরক্ষণশীল পরিবার থেকে আসছে, তো এই সংরক্ষণশীল পরিবারে যে তাদের যে বাবা মাকে যে বোঝাতে হয়, তাদের যে এই যে লড়াইটা, এই লড়াইটা তারা কি করে করবে, মানে তোমার কি মনে হয় যে এটা তো একটা দীর্ঘকালীন লড়াই এবং এটাতেই অনেকে হেরে যায়? হ্যাঁ, না বিষয় এটা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মেয়েদের যাদেরই হোক না কেন ততদিন করে যেতে হবে যতদিন না আমাদের ইন্ডিয়াতে আমাদের দেশেতে অ্যাক্টিংটাও একটা অ্যাজ অ্যান ক্যারিয়ার অপশন হিসেবে দেওয়া হবে। বিকজ আমাদের দেশে খুব কালচারাল দেশ, হেভি কালচারাল, খুব ভালো, আমাদের বিশাল সমৃদ্ধি, এই ওই অনেক তো ডায়ালগ বাজি সবাই করে, বাট কোথায় অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোথায় অ্যাক্টিংয়ের তো আলাদা কোনো থাকে না। একটা মানুষ যখন ছোটবেলা থেকে বড় হচ্ছে ক্লাস 12 অবধি, তখন তো তুমি তার সাথে কোনো গানের পরিচয় করাচ্ছ না, তার সাথে অভিনয়ের পরিচয় করাচ্ছ না, তার সাথে নাচের পরিচয় করাচ্ছ না, তার সাথে আঁকার পরিচয় করাচ্ছ না, তুমি শুধুমাত্র তাকে গতানুগতিক কিছু সিলেবাসের মধ্যে চোখ ঘোড়ার যেরকম দুদিকে বাধা থাকে ওরকম বেঁধে দিয়ে তুমি তাকে ছেড়ে দিচ্ছ। যখন তুমি তাকে এরকম করছো, ন্যাচারালি সে নিজের সবকটা ফটেতে কোন ফটোটা অ্যাকচুয়ালিও কমফোর্টেবল, কোনটা অ্যাকচুয়ালি করতে চায়, সেটা কখন সে করতে পারবে, তখনই না করতে পারবে। সাপোজ ধরে আমি আজ মিষ্টি খাচ্ছি, ঠিক আছে, ওই মিষ্টিটা আমার কোন মিষ্টিটা ভালো লাগে কি করে বুঝবো? তুই তো আমাকে প্রতিদিন দানাদারি দিস, আমি তো বুঝতে পারবো না যে বোঁদের টেস্ট কেমন বা মাখা সন্দেশের ওই সন্দেশটার টেস্ট কেমন, সেটা তো আমি খেলেই বুঝতে পারবো, তাই না? তার জন্য তোমাকে দিতে হবে সেই অপশন, হ্যাঁ সেটা তোমাকে দিতে হবে, সেই অপশনগুলো তো নেই এখানে কোথাও। ন্যাচারালি যখন আমি 12-এর পর একটা অন্য কোনো সন্দেশ খেতে ট্রাই করলাম বা অন্য কোনো সন্দেশ খেলে আমার যখন ভালো লেগে গেল, আমার মনে ভালো লেগে গেল, মন মাইন্ড দুটোর মধ্যে ঢুকে গেল যে আমি সন্দেশটাই আমি খেতে চাই, তখন যদি তুমি বলো যে না এরকম তো হয় না, এরকম তো করা উচিত না, দ্যাট ইজ তো সেটা তো বাবা মার প্রবলেম না, কোনো বাবা মাকে আমি দোষ দেবো না এর জন্য। প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান যেন দুধে ভাতে থাকে, হ্যাঁ এটা হচ্ছে সবাই যেন সব থেকে একটা সিকিউর ওয়ে খুঁজুক, সব থেকে সিকিউর একটা কাজ করুক, দু পয়সা ইনকাম করুক, বিয়ে থাকুক, বাচ্চা হোক, আমি নারীর সাথে খেলবো, হ্যাঁ এটা হচ্ছে পাতি কথা। সেফ সিকিউরিটি অ্যান্ড সেফনেস সবাই চাই, বিকজ ভাই এটা আমি আগে বুঝলাম, আমি ভাবলাম যে আমার কাছে যদি আজকে ধরনের 10 কোটি টাকা থাকে, আমি কি করবো 10 কোটি টাকা? তুই কি করবি? তুই 10 কোটি টাকার মধ্যে 10 কোটি টাকা মার্কেটে ফেলে দিবি, বলি যে আমি হেভি বিজনেস করবো, রিস্কে আমি শেয়ার মার্কেটে 10 কোটি টাকা ফেলে দিলাম না, এক্স্যাক্টলি আমি এটা কিন্তু ব্যাংকে ডিপোজিট করে সেভিং অ্যাকাউন্টে দিয়ে দেবো, বা যাই হোক এফডি পিডি যা কিছু সব হয় ওগুলো করে দেবো, যাতে আমি মাসের পর মাস হালকা টাকা পেতে থাকি, বাট ওই গোটা টাকাটা আমার খরচ না হয়ে যায় বা হুট করে যেন হারিয়ে না যায়। তো একটা বাবা মাটা যাতে একটা ছেলে মেয়ে, তার ছেলে মেয়েটা তো বহুমূল্য সম্পদ, মানে কোনো তার প্রাইস হয় না, স্বাভাবিক কথা ওরাও এটাই চেষ্টা করবে, বাট ওদের মাথাতে এটা ঢোকাতে হবে যে দিস ইজ আ প্রফেশন টু। যেরকম ইঞ্জিনিয়ারিং একটা প্রফেশন, পড়াশোনা করে তোমাকে একটা পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে, অ্যাক্টিংও তো একটা প্রফেশন, এখানেও তো তোমাকে পড়াশোনা দরকার। এমন তো নয় যে আমার দ্বারা কিছু হলো না বলে আমি অ্যাক্টিং করলাম, ইটস নট লাইক দ্যাট, বুঝতে পেরেছিস কিনা? এটার জন্য তোমাকে ইচ্ছা, তোমার ভালোবাসা থাকা দরকার, এটার জন্য তোমাকে পড়াশোনা করা দরকার, পড়াশোনা করে ইউ উইল গেট সিলেক্টেড। যতদিন না এরকম হচ্ছে ততদিন কিন্তু এরকমই, তাই নিয়ে আমাদের ইন্ডিয়াতে প্রচুর ট্যালেন্ট আছে, বাট কেউ কিন্তু আলটিমেটলি উপরে অব্দি ওঠে না, সেটা হারিয়ে যায়। তুই হলিউডে গিয়ে দেখ কত অ্যাক্টর, তুই নেটফ্লিক্স খুলে দেখ, ওদের এত অ্যাক্ট্রেস আসে কোত্থেকে ভাই এত অ্যাক্ট্রেস, তুই মিউজিক দেখ, ওদের যে কোনো ফিল্ডে দেখ, প্রচুর লোক, প্রচুর ট্যালেন্ট। আমাদের এখানে তার 4 ডবল আছে, ওঠে কি? ওঠে না।
একটা মানে সেই জায়গাটাতেই পাচ্ছি না। দেখ ওটা তুমি যদি মেয়ে হোস, তুই গ্রামে বড় হয়ে থাকিস, তুই যদি মেয়ে হোস 20-25 বছর তুই যতই গান ভালো গান গায়, লতা মঙ্গেশকর হোক কি যাই হোক না কেন, বিয়ে দিয়ে দাও ভাই এবার। আলটিমেটলি তো সেই রোজগারে কিন্তু হ্যাঁ বিয়ে দিয়ে দাও, হয়ে গেল, বিয়ে করে নিল, সংসার খুব আমি খুব ভালো না মেয়ে বিয়ে হয়ে গেছে ভালো আছে, কেউ ট্রাই করবে না। কারণ কি মানুষের কাছে এটা নর্মালাইজড নয় জিনিসটা। যখনই তুই জিনিসটাকে নর্মালাইজড করবি, জাস্ট লাইক আজকে যে এত রেপ হচ্ছে আর এত জিনিসপত্রগুলো হচ্ছে, কেন হচ্ছে? বিকজ মানুষের কাছে এটা নর্মালাইজড নয়। মানুষ এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারেনি যে একটা মেয়ে রাত্রিবেলা 11টার সময় 12টার সময় বাড়ি ফিরতে পারে, বা বাড়ি থেকে বেরোতে পারে কোথাও যাওয়ার জন্য। মানুষ এখানে এখনো পর্যন্ত ইন্ডিয়ার মানুষ এটা অ্যাকসেপ্ট করতে পারেনি যে একটা মেয়েও মানে একটা ছোট ড্রেস পরে, বিকিনি পরে বা যা খুশি পরে, ওদের যেটাতে ওরা কমফোর্টেবল সেই জিনিসটা পরে ওরা ঘুরতে পারে। কিন্তু বিদেশে কিন্তু এটা একদম কমফোর্টেবল, মানে কেউ যদি একটা হট ড্রেস পরে কেউ ঘুরেও দেখাবে না, দেখাবে না তো। আর সেটা কেন দেখাবে না, সেটা একটা কোশ্চেন আছে। বিকজ আমার চারিপাশে যদি আমি সারাটা দিন ধরে দেখি প্রত্যেক কটা মেয়েকে হট ড্রেস পরে ঘুরতে, আমার কাছে নর্মালাইজ হয়ে যাচ্ছে, রাইট? বাট আজকে সেটা হচ্ছে না কেন? এটা কিন্তু বাবা মার দোষ নয়, কিছু দোষ নয়, এটা কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা প্রবলেম। যদি তুই দেখতে যাস, আমি যদি বলতে যাই, যদি এটা একদম তুই অনেক বছর পুরনো যদি দেখে যাস, আমাদের যে কালচার, যে জিনিসপত্র, সেগুলো কিন্তু খুব ভালো। আমি সেগুলোকে নষ্ট করে, আমি বলছি না ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করে না, নো। বাট আমাদের যে কালচার, সেখানে তো আমরা ভগবান মানি, মা দুর্গাকে মানি। সেখানে তো আমরা ভগবান, মেয়েদেরকে তো ভগবানের জায়গা দিয়েছি। তো যখন আমি ভগবানের জায়গা দিয়েছি, তাহলে আমি ভগবানের জায়গার মতন রাখি, ঠিক কি না? জায়গা দিচ্ছি ভগবানকে, জয়মা জয়মা করে মুখ কালি করছে, আর ফট করে একটা যদি আমার মেয়ে যদি বলে আমি এটা করতে চাই, সবকিছু যেটা বলছি সেটা কর। হ্যাঁ এটা করেছিস কেন, এটা করলে তো প্রবলেম আছে, এটা করলে তো হবে না। তো জিনিসগুলোকে নর্মালাইজ করতে হবে। সেম গোজ ফর আবার আর্টের ফিল্ডেও কিন্তু সেটাই প্রবলেম। আরে দেখ তবলা, তুই যদি তবলা 10টা বড় বড় এর নাম্বার বলতে পারবি, জাকির হোসেন ব্যাস, ওইখানেই আমাদের থেমে যেতে হবে। কেন থেমে যেতে হবে? বিকজ কেউ সেই জায়গাটা দেয়। কিন্তু আশেপাশে হয়তো এরকম বহু লোকের যারা খুব সুন্দর তবলা হয়ে যাচ্ছে, একদমই তাই, কিন্তু তারা সেই জায়গাটাই পেল না। আজকে কেন একটা ছেলে কি প্রশ্নটা কেন করতো? তুই তো আমাকে জিজ্ঞেস করলি না যে দাদা তুমি যে ইঞ্জিনিয়ারিং, আমি সব যদি ইঞ্জিনিয়ারিং, দাদা তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, কি করে তুমি এটা করলে, ইঞ্জিনিয়ারিংটা কি করে তুমি করলে বলো তো? কিন্তু এইখানে আমার করতে হচ্ছে, এটা কিন্তু সবাইকে করতে হয়েছে। এই প্রশ্নটা ম্যাক্সিমাম জায়গাতেই অনেকেই অনেক জায়গাতে করে, সবাইকেই, সব অ্যাক্টর বা যে কোনো এই প্রশ্নটা করে, তোমার স্ট্রাগলটা কিরকম ছিল, কেন এটা স্ট্রাগল কেন হতে যাবে? আমার প্রশ্ন হচ্ছে এটাই, ওয়াই ইট শুড বি আ স্ট্রাগল। It should be as স্ট্রাগল মানে যে তুমি এটাকে একটা প্রতিবন্ধকতা করে রাখছো তার মানে। Exactly. It should be as normal as engineering. It should be as normal as doctorate or anything. এটা একটা প্রফেশন বস, এটাও এটা করে তুমি খাচ্ছ। হ্যাঁ একটু ইনসিকিউর, একটুখানি মানে একটু টলমল, সেই দিক দিয়ে তো লাইফটাও তো ইনসিকিউর। আমি তো জানি না, আমি যে যখন বাড়ি ঘুরতে আমি মারা যেতে পারি। এক্স্যাক্টলি তাই আমি তো আর্টটা কেন মানে আমাদের জীবনের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িত আছে, ইটস বিকজ অফ দ্যাট। তুমি জানো না কি হতে পারে, তুমি জানো না তখন কি হতে পারে। মানে একটা পেন্টার বছরের পর বছর খুব ধৈর্য দিয়ে খুব সুন্দরভাবে আঁকছে, একটাও পেন্টিং ক্র্যাক করছে না, একদিনও কি বসে এরকম একটা পেন্টিং ছুড়ে দিল, এমন কিছু একটা হয়ে গেল, ভাই এটা কি হয়ে গেল, হিস্ট্রি। You never know what's going to happen. All we have to do is just keep on trying and keep on developing ourselves. No matter of without thinking যে এটা হলে তো এটা হবে, এটা হলে তো সেটা হবে। It's not our business to think যে এটা গীতাতেও লেখা আছে যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, বা তুমি করে তুমি এটা ভেবো না যে কি হতে চলেছে, সেটা বললে কখনোই হতো না। তোকে যেটা আমি বলছিলাম, যদি 2 মিনিটের চরিত্রটা যদি আমি আজকে ধর্মযুদ্ধতে না করতে যেতাম, আমি আজকে কিছুই করে উঠতে পারিনি। বাট যেইটুকুনি আমি করেছি, একটা সিরিয়াল করেছি, একটা ওয়েব সিরিজ, যেইটুকুনি আমি করতে পেরেছি, সেই সুযোগটা তো আমি পেতাম না।